সুপ্রিয় দর্শক, দ্য ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসু গোসিপে স্বাগতম। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় সংসদে সদস্য পদ প্রার্থী মোহাম্মদ শামসুদ্দোহা এবং মোহাম্মদ রিদওয়ান। আপনাদের স্বাগতম। শাকিল, বর্তমান ক্যাম্পাসে আসলে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে? আচ্ছা, ধন্যবাদ। ক্যাম্পাসে যদি আমরা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা দেখি, বিগত সময়ের চেয়ে আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড আগের চেয়ে অনেক ভালো। কিন্তু বলব না যে একদম পরিপূর্ণভাবে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি। তবে আমরা আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। বলুন। রিদওয়ান, আপনার কাছে কি? আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ড এর কথা যদি বলি তাহলে আমার মনে হয় যে এখন যে অবস্থাটা সেটা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বেটার। তবে এই জায়গায় প্রশাসন অনেক বেশি স্বচ্ছ হইতে পারত বা তাদের পক্ষ থেকে আরো বেশি আন্তরিকতা আমরা পাইতে পারতাম। যেটা এখন অনেকেই আমরা দেখছি বিভিন্নভাবে সন্দেহের দৃষ্টিতে। বিভিন্নজন তাদের যে আচরণবিধি সেটা ভঙ্গ করছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো দৃষ্টি দেখছি না কিংবা তাদের পক্ষ থেকে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। যেটা আমাদের জন্য কিছুটা হতাশাজনক। আচ্ছা, আপনারা দুজনেই তো সদস্য পদের জন্য লড়ছেন স্বতন্ত্রভাবে। জি। এই স্বতন্ত্রভাবে এবং প্যানেলে থাকে, এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু, চ্যালেঞ্জ কতটুকু? প্রথমে আমি শাকিলের কাছে। যদি আমি স্বতন্ত্র এবং প্যানেলের মধ্যে পার্থক্য খুঁজি, তাহলে খুব বেশি একটা পার্থক্য নেই। আর ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট অত্যন্ত মেধাবী। তারা দেশ, রাজনীতি সবকিছু সম্পর্কে খুব সম্যকভাবে সচেতন। তারা যখন কোনো প্রার্থীকে সিলেকশন করবে ভোটের মাধ্যমে, তারা কখনোই কোনো প্যানেল বা অন্য কোনো সুবিধা দেখে তারা নির্বাচিত করবে না। তারা একেকজন প্রার্থীর যোগ্যতা, তার ভবিষ্যতের কর্মকাণ্ড কি হতে পারে, এসব কিছু বিবেচনা করেই তারা একজন প্রার্থীকে নির্বাচিত করবে। তো এই দিক থেকে লক্ষ্য করলে একজন প্রার্থীর প্যানেলের সাথে অন্য প্রার্থীর স্বতন্ত্রর সাথে তেমন কোনো পার্থক্য নেই মনে করি আমি। রিদওয়ান, আপনি কি মনে করেন? প্যানেলে থাকা এবং না থাকার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আমি যদি সুবিধার কথাটা বলি, আ একটা একজন শিক্ষার্থী যদি সে প্যানেলের হয়ে নির্বাচন করে, তখন সে পিআর, মিডিয়া কভারেজ কিংবা কালেক্টিভ যে প্রচারণা সেটা অনেক ভালো মতোই পায়। কিংবা আ ওই প্যানেলের যে ইশতেহারগুলো আছে, আ সেগুলো তার ইশতেহার হিসেবে বিবেচিত হয়। যার ফলে তার যদি স্পেসিফিক খুব ভালো কোনো ইশতেহার না থাকলেও সে প্যানেলের ইশতেহারটা নিজের নামে প্রচারণা করে সে ভালো শিক্ষার্থীদের কাভারেজ পাইতে পারে। আবার অসুবিধা হচ্ছে যে আমি যদি স্বতন্ত্র হয়ে নির্বাচন করি, আমার ওই সুযোগ সুবিধাটা থাকছে না। কিংবা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব বেশি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে সচেতন এবং সাংস্কৃতিকভাবেও তারা সচেতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কোনো ব্যক্তিকে নির্বাচিত করবেন না কিংবা ভোট দিবেন না, যিনি আ এমন কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিংবা তার কোনো ব্যক্তি ইমেজ বা তার কোনো ব্যক্তিগত ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নেই, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং পুরো বাংলাদেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে। আমি প্রথমেই রিদওয়ানের কাছে জানতে চাই যে আপনার পরিকল্পনা। আচ্ছা, আ মেইনলি ডাকসু করার যে একটা তাড়না বা যে ইনটেনশন নিয়ে ডাকসু করতে চাওয়া, সেটা হলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং বলতে গেলে পুরো বাংলাদেশের জন্য কিছু ভালো কিছু করা। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্পেসিফিক্যালি বলি, আমাদের যে ক্যান্টিনের যে খাবারের মান, আ সেটা খুবই লো কোয়ালিটির। আ এই যে খাবারের মান উন্নয়ন, আমাদের ক্যাম্পাসে আরেকটা ছিল জো বাইক সার্ভিস, যেটা আমার একটা ইচ্ছা যে আমি যদি নির্বাচিত হই, সেটা পুনরায় ফিরিয়ে আনা। কিংবা আমাদের যে হচ্ছে চিকিৎসা সেবা, সেগুলোর একটু উন্নয়ন। আ একই সাথে আমাদের যে পড়াশোনার যে সিস্টেম বা পড়াশোনার যে পরিবেশ, সেটা উন্নয়ন। আমাদের গবেষণা খাতে আমাদের সুযোগ সুবিধা খুবই লিমিটেড। আমার মনে হয় যে এই জায়গায় অনেক বেশি উন্নয়ন করা প্রয়োজন। এই জায়গায় সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন। সেই ইচ্ছা থেকেই কিংবা সেই আ তাড়না থেকেই ডাকসু করতে চাওয়া কিংবা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া। স্বতন্ত্র পদে যে লড়ছেন, আপনার পরিকল্পনা কি? আচ্ছা, আমি স্বতন্ত্রভাবে লড়লেও আমি ব্যক্তিগতভাবে কিছু পরিকল্পনা নিয়েছি। যেমন আমি যখন বিশ্ববিদ্যালয়ে ১ম আসি, আমি তখন থেকে কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়ে আসলে আলোকপাত করা প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে সমাধান করা উচিত ছিল। তো প্রথমত আমাদের ঢাকা ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী সিঙ্গেল বেড তারা পাচ্ছে না এবং একটা সিঙ্গেল তাদের জন্য পড়ার টেবিল নেই। তো আমি আমার ইশতেহারে ১ম এ উল্লেখ করেছি একটি সিঙ্গেল বেড এবং একটি সিঙ্গেল টেবিল। দ্বিতীয়ত আমাদের ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের চিকিৎসা সেবা এবং উপযুক্ত এবং পর্যাপ্ত যেন চিকিৎসক আমরা পাই, সে বিষয়ে আমরা চেষ্টা করব কাজ করার। আরেকটা বিষয় আমি আমার ইশতেহারে বলেছি আমাদের রিডিং রুম এবং লাইব্রেরি গুলো যেন অনেকটা আধুনিকায়ন হয় এবং শিক্ষার্থীরা এখান থেকে সুফল লাভ করে। তো মোটামুটি এই হচ্ছে আমার ইশতেহারের কয়েকটা উল্লেখযোগ্য অংশ। বর্তমান ক্যাম্পাসের রাজনীতি নিয়ে জানতে চাই। আমাদের হলগুলো এখন কি অবস্থায় আছে? যদি হলগুলোর রাজনীতি সম্পর্কে বলি, মোটামুটি একটা সহাবস্থান। সত্যি বলতে ক্যাম্পাসগুলোতে এখন বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা সহাবস্থান চলমান
এখানে প্রত্যেকটা দল তাদের নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। যেমন কিছুদিন আগে আমাদের ছাত্র শিবিরের এস এম ফরহাদ ভাই বলেছেন যে, হলগুলোতে আমাদের ছোট, ছোট টিম রয়েছে। আমরা দেখলাম যে ছাত্রদল অলরেডি তাদের কমিটি দিয়েছে। বামপন্থীরাও তাদের কমিটি দিয়েছে। সবকিছু মিলে একটা সামঞ্জস্য পরিস্থিতি এখন পর্যন্ত চলমান। আমরা আশাবাদী পরবর্তীতে যে পরিস্থিতি আসুক না কেন আমাদের ক্যাম্পাসে যে রাজনৈতিক সহনশীলতা এটা যেন বজায় থাকে। এটাই আমাদের কাম্য। আমি যদি বিগত সময়ের সাথে এই সময়ের তুলনা করি, তাহলে দেখতে পাবো হিউজ একটা ডিফারেন্স। আমরা কখনোই দেখি নাই যে একই সাথে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্যান্য ছাত্র সংগঠন ক্যাম্পাসে অবস্থান করছে কোন ধরনের সহিংসতা ছাড়া। আমরা দেখতে পাচ্ছি যে গণঅভ্যুত্থানের পরে সব ধরনের ছাত্র সংগঠন এক্সেপ্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সবাই তাদের কর্মসূচি, কর্মকাণ্ড, কার্যক্রম পরিচালনা করছে আ এবং খুবই শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। সামনের দিনগুলোতেও এইরকম একটা আ সহাবস্থান বজায় থাকবে এবং শিক্ষার্থীরা তাদের মধ্যে ছাত্র সংগঠনের কাছ থেকে যে ধরনের বিষয়গুলো প্রত্যাশা করে, এই যে এই মুহূর্তে যে এরকম সহাবস্থান, সেই রকম সহাবস্থানগুলো তারা বজায় থাকবে বলে আমাদের বিশ্বাস। রিদওয়ান, বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা হলগুলোর যে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলো হয়েছে, জি। সেগুলোর ভূমিকা আসলে এই নির্বাচনে কেমন? সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে Facebook গ্রুপগুলো রয়েছে সেগুলোর ভূমিকা অনেক বেশি। যেমন আমাদের ২ টা মেইন গ্রুপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ২। ২ টা গ্রুপে প্রার্থীরা সমানভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যুক্ত আছেন। বর্তমান যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচনী ইশতেহারগুলো তারা কিভাবে প্রচারণা করছেন কিংবা তাদের যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা শিক্ষার্থীদেরকে নিয়ে, বিশ্ববিদ্যালয়কে নিয়ে এবং পুরো দেশকে নিয়ে সে বিষয়গুলো তারা প্রত্যক্ষ করছেন। তা আমার বলা চলে যে আ শিক্ষার্থীরা এই গ্রুপগুলোতে যে পোস্ট হচ্ছে কিংবা যেভাবে প্রচারণা হচ্ছে, এগুলো দ্বারা অনেকটুকুই প্রভাবিত হবে। কারণ কোন প্রার্থী আ ওই ৪০,০০০ কিংবা ৩৯,০০০ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারবে না এককভাবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক Facebook গ্রুপগুলোর মাধ্যমে অনেকটুকুই সব শিক্ষার্থীর কাছে পৌঁছায় বলে আমার বিশ্বাস। শাকিল, আপনার কাছে জানতে চাবো আসলে এই যে পেজ গুলো আছে বা গ্রুপ গুলো আছে, এগুলো আসলে কার নিয়ন্ত্রণে আছে? কাদের নিয়ন্ত্রণে আছে? আচ্ছা, আমি আ যদি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ে সাধারণত ২ টো এখন পর্যন্ত শিক্ষার্থী সংসদ আছে। যে গ্রুপ দুটো ফেসবুকে বেশি পরিচিত। তো এখানে কে বা কারা পরিচালিত করছে এটা বিষয় না। আমাদের শিক্ষার্থীরা এই বিষয়গুলোকে কিভাবে গ্রহণ করছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জুলাই আন্দোলনের পর আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আগের একটা ভয়, ভীতি, শঙ্কা ছিল, সেগুলো সরে ফেলে দিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক সাবলীলভাবে স অনেক পরিশীলিতভাবে তারা প্রতিবাদ, তারপর হচ্ছে তাদের ক্যাম্পেইন সবকিছু খুব সুন্দরভাবে করছে। এবং এমনকি এই গ্রুপগুলো কে বা কারা পরিচালিত করছে সেটা কোনো বিষয় না। কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেটাকে কিভাবে গ্রহণ করছে এবং সেটা কিভাবে রিজেক্ট করছে এটা একটা বড় বিষয়। আচ্ছা, আমরা বারবার একটা জিনিস খেয়াল করছি, অনেকে বিশেষ করে বামপন্থী যারা আছেন বা শিবির মতদর্শের বাইরে যারা আছে, তাদের বরাবরই একটা অভিযোগ থাকে যে আসলে এই যে গ্রুপগুলো আছে তারা নির্দিষ্ট কিছু মানুষজন সেগুলো কন্ট্রোল করছে। দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে যদি কোন রকম কোন পোস্ট আসে বা আ কিছু লেখালেখি করা হয় তখন দেখা যায় সেখানে অনলাইন ব্যাশিং এর যে ব্যাপারটা আছে সেটি ব্যাপক হারে হচ্ছে। আ বিপরীতে তারা একটা জিনিস বলছে যে যখন শিবির সমর্থিত বা একটু ডানপন্থী যারা আছে তাদের ফেভারে যদি কিছু লেখা হয় সেরকম কোনো পোস্ট আসে, সেখানে সবার মোটামুটি ভালো রেসপন্স। এই ব্যাপারে আসলে আপনার কোন মত? আচ্ছা, আমি আ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করি। এই চর্চা থেকে বলতে পারি যে কে বা কারা বামপন্থী হোক কিংবা ডানপন্থী হোক, যে কেউ তার মতামত দিতে পারে। আমাদের শিক্ষার্থী সংসদের বিভিন্ন গ্রুপ থেকে যে পোস্টগুলো আসে, এগুলো দেখে যদি বামপন্থীরা মনে করে যে এটা শিবির বা ছাত্রদল বা ডানপন্থীরা চালাচ্ছে বা তাদের বিপক্ষে গেলেই তারা এটাকে ব্যাশিং করতেছে। আসলে বিষয়টা আমার কাছে এমন মনে হয়। আমি খুব সুন্দরভাবে একটা গণতান্ত্রিক যে চর্চা, সেটা দেখতে পাচ্ছি। এখানে শিবির বামপন্থীদের ব্যাশিং করছে, বামপন্থী শিবিরকে ব্যাশিং করছে বা ছাত্রদলকে করছে। এটা আসলে আমাদের রাজনৈতিক চর্চার একটা অংশ। তো আমি এ থেকে মনে করি যে আমাদের এখান থেকে কোন কিছু ধারণা করা উচিত নয় যে কে বা কার পক্ষে গেল। এটা কোন বিষয় না। আমরা চেষ্টা করতেছি যে বা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক যে কালচার একটা ডেমোক্রেটিক ওয়েতে যেটা আছে, এটা খুব সুন্দরভাবে হচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, রিদওয়ান, জি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমাদের হল সংসদ যেগুলো আছে, এগুলো আসলে কাদের দখলে আছে? কারা চালাচ্ছে? কারা নিয়ন্ত্রণ করছে? হল ভিত্তিক যে গ্রুপগুলো আছে সেগুলোতে বলা চলে সব ধরনের মানুষজনেরই পার্টিসিপেশন আছে এডমিন প্যানেলে। শুধু হল ভিত্তিক যে গ্রুপগুলো আছে সেগুলো না। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে গ্রুপগুলো আছে সেগুলোতেও বলা চলে সব ধরনের মানুষের কিছুটা পার্টিসিপেশন আছে। এমনও আছে বামপন্থীরা একটা একক কিছু গ্রুপ
একচ্ছত্রভাবে পরিচালনা করছে। আবার এমনও আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্তৃক কিছু গ্রুপ একচ্ছত্রভাবে পরিচালনা হচ্ছে। একই সাথে হল সংসদ কিংবা হল কেন্দ্রিক যদি একটু বলি সেটা হচ্ছে আম আমরা দেখি বা আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরপরই যখন আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে তখন আ হলে শৃঙ্খলা কমিটি বা এই বিভিন্ন নামে হচ্ছে কিছু কমিটি বা শিক্ষার্থী প্রতিনিধি আ নির্বাচিত করা হয়। তো তারাই শিবিরে কারা ছিল? নির্দলীয় এবং রাজনৈতিক দলের পক্ষপাতী ২ ধরনের গ্রুপই ছিল। যেমন আমি দেখেছি যে ছাত্র শিবিরের কিছু লোকজন ছিল। আবার একই সাথে দেখেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কিছু লোকজন ছিল। আ এই বিশেষ করে এই ২ শ্রেণীর লোকজন বেশি ছিল বলা চলে। এর বাইরে নির্দলীয় বেশ কিছু শিক্ষার্থী ছিল। একই সাথে যারা বর্তমানে কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতী না কিংবা নির্বাচন করছে না ডাকসুতে, তারা তাদের বাইরে গিয়েও কিছু ব্যক্তি আছেন যারা এই হল ভিত্তিক যে গ্রুপগুলো আছে সেটার কন্ট্রোলে বা সেগুলো কন্ট্রোল করছেন কিংবা অ্যাডমিন প্যানেলে আছে। আমরা শেষ পর্যন্ত চলে আসি। আ আপনি ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। তারা খুব সুস্থভাবে চিন্তা ভাবনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কোনো প্রার্থীকে ভোট দিবেন না, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কল্যাণ করতে পারবেন না কিংবা পুরো বাংলাদেশের জন্য কোনো কল্যাণকর কিছু বয়ে আনতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন প্রতিনিধি নির্বাচন করবেন ডাকসুতে, এমন কাউকে ভোট দিবেন, যারা শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করবেন এবং যারা কখনোই বিগত দিনে আ কোন ধরনের ক্রিমিনাল অফেন্স এর সাথে জড়িত ছিলেন না কিংবা যারা সামনের দিনে শিক্ষার্থীদের কল্যাণের জন্য শিক্ষার্থীদের হয়ে তার নিজ দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের মুখপাত্র হয়ে কথাগুলো বলবেন এবং শিক্ষার্থীর অধিকার আদায়ে তার সর্বোচ্চটুকু চেষ্টা করে যাবেন। সেভাবেই শিক্ষার্থীরা তাদের ভোটগুলো প্রদান করবেন বলে আমার বিশ্বাস। শাকিব। আমি যদি বলি শিক্ষার্থীরা কোন ধরনের প্রতিনিধি নির্বাচন করবে? আসলে শুরুতেই যদি বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান, প্রজ্ঞার জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি আমাদের জুলাই আন্দোলন, আমাদের ৯০-এর আন্দোলন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, ৫২ ভাষা আন্দোলন। প্রত্যেকটা জায়গায় আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং দেশ গঠনে তাদের ভূমিকা সর্বাধিক বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে অবশ্যই এই দেশ ও সার্বভৌমত্বের উপর যারা বিশ্বাসী, এদেশের মানুষের যারা কল্যাণকর চিন্তা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের স্বপ্ন দেখে যারা এই দেশকে নতুন করে করতে চায়, জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপটে যে নতুন শক্তি গড়ে উঠেছে, আমরা আশাবাদী শিক্ষার্থীরা সেসব প্রতিনিধি নির্বাচন করবে, যেটা আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো দেশ ও জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।